জানাবো বিস্তারিত। কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় প্রাণ গেছে 4 জনের। নিহতদের মধ্যে বাংলাদেশি কেউ না থাকলেও আতঙ্কে আছেন তারা। শহর জুড়ে পুলিশ মোতায়েনের পরও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। কিরগিজস্তানে মাঝরাতে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা চালায় স্থানীয়রা। দেশটির রাজধানী বিশকেকের বিভিন্ন প্রতিষ্ঠানের আন্তর্জাতিক আবাসিক হলে ঢুকে শিক্ষার্থীদের টেনে হিচড়ে বাইরে এনে বেদম মার দেয় স্থানীয়রা। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয় বিশকেকের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের হোস্টেলে। এখানে বাংলাদেশি শিক্ষার্থী আছেন প্রায় 300, গোটা দেশে 1000-এর বেশি। বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে কিরগিজরা। অভিযোগ উঠেছে ধর্ষণেরও। আমাদের এখানে যখন তখন লোকালরা এসে মারধর করতেছে, আমাদের কোনো সেফটি সিকিউরিটি নেই, এখানে গভর্নমেন্টও আমাদের কোনো হেল্প করতেছে না। বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের যে করে হোক এখান থেকে উদ্ধার করেন, আমরা বাঁচতে চাই। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের হোস্টেল ও বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে ভারত পাকিস্তানের দূতাবাস। তবে ঢাকার কোনো দূতাবাস না থাকায় অসহায় অবস্থায় আছেন বাংলাদেশিরা। কর্মী ভিসায় অবস্থান করা ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন। পথে বা কর্মস্থলে দেখলে লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসছেন স্থানীয়রা। শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। চ্যানেল 24 এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের কাছে আকুল আবেদন, আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমরা তো যোগাযোগ করেছি, আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমরা অনেককে রিচ আউট করার চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে। আর একই সাথে আমরা ওই কিরগিজ রিপাবলিকের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একটা ইনফরমেশন রিলিজ তারা করেছে, সেটিও আমাদের সাথে শেয়ার করেছে আর কি। এই তাদের যে ল এনফোর্সিং এজেন্সির আন্ডারে সম্পূর্ণ তাদের আন্ডার কন্ট্রোলে আছে সিচুয়েশন। কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তবে নিজ নাগরিকদের আহতের খবর স্বীকার করলেও বিদেশি নাগরিকদের হতাহতের খবর চেপে গেছে তারা। প্রবাসী বাংলাদেশিরা জানান, গেল 13 মে কিরগিজস্তানে উত্তক্তের শিকার হন মিশরীয় এক শিক্ষার্থী, যাতে বৃহস্পতিবার দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে এক কিরগিজ নাগরিক প্রাণ হারান। এর জেরে শুক্রবার রাতে বিদেশি শিক্ষার্থী আর কর্মীদের ওপর চড়াও হয় স্থানীয়রা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বাংলাদেশে মেডিকেলে পড়াশোনার চেয়ে খরচ অনেক বেশি কিরগিজস্তানে। তারপরও দেশটিতে চিকিৎসাবিদ্যা শিখছেন হাজার খানেক বাংলাদেশি। শুধু খরচই নয়, সেখানে যাওয়াটাও জটিল। বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তৃতীয় পক্ষের সহায়তা চলে পুরো প্রক্রিয়া। এছাড়া দেশটির পোশাক খাতেও অবদান রাখছেন বাংলাদেশিরা। সম্রাট হোসেনের রিপোর্ট। কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে মূলত পড়তে যান দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা। নিজ দেশের বেসরকারি মেডিকেলের চেয়ে কম খরচে পড়তে পারলেও কর্মক্ষেত্রে স্বীকৃত বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে চিকিৎসক হিসেবেও তারা বিবেচিত হন না। তাই ভারত পাকিস্তান বাংলাদেশের বেসরকারি মেডিকেলের বদলে অনেক শিক্ষার্থীরই ঠিকানা হয় কিরগিজস্তান। দেশটির রাজধানী বিশকেকে 6টি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিশর, তুরস্কের প্রায় 12,000 শিক্ষার্থী। এর মধ্যে বাংলাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা 1000 খানেক। উজবেকিস্তানের তাশখন্দের বাংলাদেশি দূতাবাসী কাজাখস্তান, কিরগিজস্তান ও আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের বিষয়গুলো দেখাশোনা করেন। আগে থেকে যেসব বাংলাদেশিরা সেখানে পড়ছেন, মূলত তাদের মাধ্যমেই কিরগিজস্তানের মেডিকেলে আবেদন করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ মার্কের সনদ, পাসপোর্ট সহ আনুষঙ্গিক নথি ও ভিসা ফিও অনলাইনে পাঠিয়ে দেন তারা। এর বিপরীতে ই ভিসা ইস্যু হয় তাদের। শুধু পড়াশোনাই নয়, কিরগিজস্তানের গার্মেন্টস সহ বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। তারাও প্রায় একই প্রক্রিয়ায় দেশটিতে অভিবাসী হয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল বছর কাজের খোঁজে কিরগিজস্তান গেছেন 1700-র বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24। দর্শক, একটু আগেই আপনাদের জানিয়েছিলাম কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় 4 জনের প্রাণ গেছে। এ বিষয়ে সবশেষ খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ তানভীর মেহরাব, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিজস্তানের শিক্ষার্থী তিনি। তানভীর মেহরাব, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি জানতে চাই, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন এবং বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। এখানকার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, কেননা গতকাল আমাদের এখানে যে
আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তানের হোস্টেল আছে, সেই হোস্টেলে ওনারা আক্রমণ করেছিল, যে এখানকার যে লোকাল মানুষ আছে। জি, শুনতে পাচ্ছি। আপনি বলুন, কেমন আতঙ্কে আছেন? বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন আতঙ্কে আছেন? কোনো সমস্যা হচ্ছে আপনাদের বাইরে বের হতে কিংবা অন্য কোনো বিষয়ে? আপনাদের কথা ভালোভাবে আওয়াজ আসছে না আমার কাছে। আপনি শুনতে পাচ্ছেন এখন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি, আমি যে বিষয়টা জানতে চাইছি, এই যে হামলা জি, হলো, জি, এবার হামলার শুনতে পর পাচ্ছি। তো মূলত বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন আছেন? ভয় পাচ্ছেন কি তারা হামলার বাইরে পরে কোথাও যেতে? মূলত গতকালকে আমাদের এখানে হোস্টেলে আক্রমণ করা হয়েছিল। এখন আজকে আক্রমণ করা হচ্ছে আমরা যারা হোস্টেলের বাইরে থাকি, বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকি, সে বাসাতে আমাদের আজকে আক্রমণ করা হচ্ছে আরকি। বাসার মাঝে দরজাতে নক করা হচ্ছে। আমরা খাবার আ কিনতে নিচে যেতে পারছি না। তো মূলত এটার সমস্যাটা হচ্ছে যে লোকালদের সাথে মূলত সমস্যা হয়েছিল মধ্যপ্রাচ্যে যে মিশরীয় জর্ডান এর স্টুডেন্ট আছে যারা আরকি ইউক্রেন থেকে মাইগ্রেশন করে নিয়ে এসেছিল এখানে। তো ওরা মূলত আক্রমণ করেছিল লোকাল ২ টা ছেলেকে। অ্যা এখানকে আক্রমণ করার কারণটা হলো ওরা চুরি করতে এসেছিল হোস্টেলের মধ্যে। এজন্য তারা যেই কিরগিজস্তানের যে নাগরিক ছিল ওই ২ টা ছেলেরে তারা মারছে। তো এরপরেই আরকি যে এখানকার যে লোকাল মানুষ আছে তারা মনে করছে যে এরা পাকিস্তানি ইন্ডিয়ান স্টুডেন্টরা এই কাজটা করছে। এইজন্য এখন যেসব আ প্রাইভেট হোস্টেলে পাকিস্তানি ইন্ডিয়ান স্টুডেন্টরা থাকে আর বাংলাদেশীরা থাকে তাদের আক্রমণ করতেছে। আর আমার এখানে একটা কিরগিজ বন্ধু আছে, আমি তার কাছে যতটা জানতে পেরেছি, এদের মূল যেই আক্রমণ করার উদ্দেশ্য এটা পূর্ব পরিকল্পিত ছিল। পরিকল্পিত হওয়ার কারণ মূলত এখানে যে ওয়ার্কাররা আমাদের বাংলাদেশ, পাকিস্তান থেকে এসেছে, তাদের এখানে কর্মসংস্থানের ঘাটতি হওয়ার জন্যই তারা মূলত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। জি, এখন এই পরিস্থিতিতে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অন্যদের আশ্বস্ত করা, বিশেষ আ করে বিদেশিদের আশ্বস্ত করার ক্ষেত্রে? প্রশাসন আপনার এখানে ওরা আমাদের সাহায্য করতেছে স্টুডেন্টদের। কিন্তু সমস্যা হলো যে অনেকেই আছে যারা প্রশাসনের পোশাক পরে আসে বিভিন্ন বাসাতে করতেছে, নক করতেছে। সেক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা অনেকেই দরজা খুলে দিচ্ছে। এজন্য আবার দরজা খোলার পর তারা আবার মারধর শুরু করে। আচ্ছা, বলতে চাচ্ছেন যে কি যারা হচ্ছে হামলা চালাচ্ছে স্থানীয়রা, তারাই হচ্ছে প্রশাসনের পোশাক পরে আবার হামলা চালাচ্ছে? জি, জি। এই ক্ষেত্রে তো প্রশাসন কি এখন পদক্ষেপ আমরা নিচ্ছে? এখানে জি। এমন ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? আপনারা অভিযোগ জানিয়েছিলেন? প্রশাসন বলতেছে আমরা আমাদের সর্বোচ্চ আ আ চেষ্টা চালাচ্ছি। এজন্য উনারা বলছে যে উনারা অনেক সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করছে। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা পর্যন্ত আমরা আমাদের ঝুঁকিপূর্ণ ভাবেই আমরা আছি। আমরা এখন পর্যন্ত এখানে সেফ না। আমরা চাই যে আমরা যত দ্রুত সম্ভব জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষার্থী তানভীর মেহরাবের সঙ্গে। কিরগিজস্তান থেকে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে। ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। গাজার রাফা ও অন্যান্য জায়গায় ইসরায়েলের স্থল অভিযান প্রতিহত করবে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের হামলা কতদিন ধরে চলবে তাতে কিচ্ছু যায় আসে না, এমন হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। গাজার বিভিন্ন অঞ্চলে চলা হামলায় মাত্র কয়েক ঘন্টায় প্রাণ গেছে 40 ফিলিস্তিনির। স্থল হামলার সংখ্যায় এ পর্যন্ত রাফা ছেড়েছেন 6,30,000-এর বেশি মানুষ। উত্তর গাজাতে বাস্তুচ্যুত 1 লাখ ফিলিস্তিনি। চলমান যুদ্ধে পরাজয়ের দিকেই যাচ্ছে ইসরায়েল, সেই সাথে পড়েছে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসযজ্ঞের ছবি নিজেদের মোবাইলে তুলে তা চ্যানেল 24-কে পাঠিয়েছেন সেখানকার বাসিন্দা ডাক্তার মোহাম্মদ মর্তুজা, যাতে দেখা যায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে হাসপাতালগুলো। আজকে আপনাকে ভিডিও দেখাবেন এই আমাদের ক্লিনিক পয়েন্ট কেমন হয়েছে। আর এখন তো ইসরায়েলি এই 2 দিন আগে এখানে ছিল আর বেশি খারাপ করছে। এটা কিন্তু সবাই, এটা আমাদের ক্লিনিক পয়েন্ট, দেখেন কিভাবে করছে। এই সব খারাপ এই জায়গা। আমি এখানে কাজ করছি আগে, তো এখানে কাজ করছে, দেখেন সব জায়গা করছে, সব জায়গা খারাপ করছে। এখন তো আমাদের
এই নর্থেন গাজা তো কোনো ক্লিনিক হসপিটাল নাই, শুধু একটা হাসপাতাল আছে। আর বেশি মানুষ মানে হেল্প করে না, তো বেশি মানুষ এখানে মারা যায়। এই ইসরায়েলি রাফাহেল বর্ডার তো বন্ধ করছে, আর এখানে একটাও গাড়ি খাবার দাবার তো ঢুকতে পারে না, কিছু ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, রাইস ঢুকতে পারে না। খার্কিভে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতির দাবি করেছে রাশিয়া। এই অঞ্চলের 12টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। সম্মুখ সারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। পরিস্থিতি সামাল দিতে খার্কিভে অতিরিক্ত সেনা পাঠিয়েছে কিয়েভ। ইউক্রেনের খার্কিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। অঞ্চলটির 12টি গ্রাম দখলের দাবি করেছে তারা। এরই মধ্যে খার্কিভের সীমান্তবর্তী গ্রাম লিপসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী মে মাসের 9 থেকে 15 তারিখ পর্যন্ত ইউক্রেনের 278 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো। 2022 সালের ডিসেম্বরের পর ইউক্রেনে চালানো একক কোনো অভিযানে এটি রাশিয়ার সবচেয়ে বড় অর্জন। ইউক্রেনের দোনেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলেও অগ্রগতি পাওয়ার দাবি করেছে রুশ বাহিনী। এই সপ্তাহে আমাদের উত্তর গ্রুপের ইউনিটগুলোর সৈন্যদের সক্রিয় অংশগ্রহণের ফলে খার্কিভ অঞ্চলে বরিসিভকা, হাতিশে, গ্লিবকে সহ 12টি গ্রাম মুক্ত করতে পেরেছি আমরা। প্রতিপক্ষের মোকাবেলায় আমাদের সৈন্যরা অগ্রসর হতে থাকবে। সম্প্রতি চীন সফরে গিয়ে সংবাদ সম্মেলনে খার্কিভ প্রসঙ্গ তোলেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তার দাবি, নিজেদের নিরাপত্তার জন্যই খার্কিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। খার্কিভ শহর দখল করা মস্কোর বর্তমান পরিকল্পনায় নেই। এই অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছেন, আর তা পরিকল্পনা মাফিক এগোচ্ছেন। তবে খার্কিভের পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটির একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খার্কিভের 10 কিলোমিটারের ভেতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী, এর বেশি এগোতে পারেনি তারা। রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। তাইওয়ানের পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের ব্যাপক সংঘর্ষ, হাতাহাতি হয়েছে। আইন সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একে অপরকে টেনে মেঝেতে ফেলে দেন, ঘুষি মারেন। স্পিকার আসনেও চড়ে বসেন কয়েকজন আইন প্রণেতা। গেল জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিংতে। আগামী 20 মে সোমবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদে যোগ দেবেন তিনি। এর মাঝেই শুক্রবার দেশটির পার্লামেন্টে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন আইন প্রণেতারা। একটি আইন সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়ান সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা। সংস্কারের প্রস্তাবে সংসদে ভোটাভুটি শুরুর আগেই বাইরে শুরু হয় আইন প্রণেতাদের ধাক্কাধাক্কি। একসময় তুমুল হট্টগোল ছড়িয়ে পড়ে সংসদের ভেতরেও। সহকর্মীরা একে অপরকে চড় থাপ্পড় বসান, টেনে ফেলে দেন মেঝেতে। পার্লামেন্টে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরস্পরকে দুষছেন আইন প্রণেতারা। সরকারি দলের দাবি, জোরপূর্বক দাবি আদায়ের চেষ্টা করছে বিরোধীরা। জোরপূর্বক তারা তাদের দাবি আদায় করতে পারবে না। আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। প্রেসিডেন্ট শপথ নিলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। ডিপিপি ভোটদানের প্রক্রিয়াকে অবরুদ্ধ করার চেষ্টা চালালে এমন ঘটনা আবারও ঘটবে। ডিপিপির এমন আচরণ বন্ধে উদ্যোগ নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লাই চিংতের দল ডিপিপি। তাদের চেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় টিপিপির সঙ্গে জোট বেঁধেছে দেশটির প্রধান বিরোধী দল কেএমটি। মাসুম রাব্বি, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।